নমস্কার। আজকে আমাদের আলোচনার কেন্দ্রে দুটো দারুণ জিনিস রয়েছে। একদিকে নীতি আয়োগের ডিস্টিংগুইশড ফেলো দেবযানী ঘোষের একটা সাক্ষাৎকার, যেখানে তিনি ভারতের এআই ভবিষ্যৎ নিয়ে একটা জবরদস্ত উচ্চাকাঙ্ক্ষী ছবি এঁকেছেন। আর অন্যদিকে ঠিক সেই ছবির ওপর ভিত্তি করে লেখা একটা গভীর দার্শনিক প্রত্যুত্তর, যেটা আমাদের একেবারে গোড়া থেকে ভাবতে বাধ্য করবে। ঠিক। আর আমরা এখানে কোনো পক্ষ নিতে বসিনি। আমাদের কাজ হলো এই দুটো ভিন্ন ভাবনাকে পাশাপাশি রেখে সহজ করে ভেঙে দেখা। একদম। একদিকে দেবযানী ঘোষের বিকশিত ভারতের জন্য এআই এর স্বপ্ন, আর অন্যদিকে সেই স্বপ্নের পেছনের ঝুঁকিগুলো নিয়ে একটা দার্শনিক সতর্কতা। মানে প্রযুক্তির গতি তো থাকবেই, কিন্তু তার ভিতটা কতটা মজবুত সেটাই আসল প্রশ্ন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম যে বিষয়টা দেবযানী ঘোষ তুলে ধরেছেন তা হল ভারতকে সিলো টু স্কেল নিয়ে যাওয়া, মানে স্বাস্থ্য বা কৃষির মতো ক্ষেত্রে ছোট ছোট পাইলট প্রজেক্টে আটকে না থেকে দেশ জুড়ে এআইকে ছড়িয়ে দেওয়া। শুনতে তো দারুণ লাগছে। অবশ্যই, কারণ এটা কর্ম বা অ্যাকশন আর বিস্তার বা এক্সপ্যানশনের কথা বলছে। দার্শনিক প্রত্যুত্তর অনুযায়ী এটা হলো তৃতীয় মাত্রার উচ্চাকাঙ্ক্ষা, মানে হচ্ছে বাইরের জগৎটাকে আরও উন্নত, আরও দক্ষ করে তোলার চেষ্টা। কাঠামোগতভাবে এটা একদম ঠিক পথ। কিন্তু মনে হচ্ছে এখানে একটা কিন্তু আছে। হ্যাঁ, এখানেই একটা ফাঁক থেকে যাচ্ছে। এই দৃষ্টিভঙ্গিটা জড়বস্তু বা নন লাইফ এলিমেন্টের উন্নতিতে এতটাই মনোযোগ দিচ্ছে যে এটা প্রথম মাত্রা, মানে আত্মা বা আধ্যাত্মিক কারণকে প্রায় উপেক্ষা করে যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, প্রত্যুত্তরে ম্যাটেরিয়াল এক্সপোনেনশিয়ালিটি আর স্পিরিচুয়াল এক্সপোনেনশিয়ালিটি এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। এর মানেটা যদি একটু সহজ করে বলেন। খুব সহজ ভাষায়, আমরা টেকনোলজির উন্নতি নিয়ে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছি, যেটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল এক্সপোনেনশিয়ালিটি। কিন্তু আমাদের ভেতরের মানুষটার, মানে তার আধ্যাত্মিক উন্নতি বা স্পিরিচুয়াল এক্সপোনেনশিয়ালিটির কোনো পরিকল্পনা নেই। আর এর শেষ পরিণতি কি হতে পারে? এর শেষ পরিণতি হতে পারে ম্যাটেরিয়ালিস্টিক জিরোনেস। ম্যাটেরিয়ালিস্টিক জিরোনেস, এটা তো শুনতে বেশ ভয়ের কথা। মানে কি আমরা সবকিছু পেয়েও ভেতর থেকে একেবারে খালি হয়ে যাব? ঠিক তাই। ভাবুন তো, দেশটা একটা নিখুঁত ঝকঝকে রোবটের মতো কাজ করছে, যা সবকিছু করতে পারে কিন্তু কিছুই অনুভব করে না। নাগরিকরা তাদের ভেতরের চালিকা শক্তি হারিয়ে ফেলেছে। দার্শনিক প্রত্যুত্তর ঠিক এটাই বলছে। পশ্চিমা মডেল নকল না করে ভারতের উচিত নিজের আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে প্রযুক্তির ক্ষমতার একটা সঠিক দ্বৈতকরণ বা কারেক্ট ডুয়ালাইজেশন ঘটানো। মানে যন্ত্র আর আত্মা দুটোকেই একসাথে নিয়ে চলা। একদম। এই যন্ত্র তৈরির প্রসঙ্গে একটা খুব মজার পয়েন্ট তুলেছেন দেবযানী ঘোষ। তিনি মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সাথে একটু দ্বিমত পোষণ করেছেন। নাদেলা বলেছিলেন যে প্রযুক্তি গ্রহণ করে বা অ্যাডপ্টার সেই জেতে, কিন্তু ঘোষ বলছেন ভারতকে শুধু গ্রহণ করলে চলবে না, উদ্ভাবক বা ইনোভেটর এবং প্রয়োগকারী বা ইম্প্যাক্ট ক্রিয়েটর দুটোই হতে হবে। এই উদ্ভাবক হওয়ার ইচ্ছেটা আসলে পরনির্ভরশীলতাকে প্রত্যাখ্যান করারই সমান। যে দেশ শুধু অন্যের প্রযুক্তি ব্যবহার করে সে স্রষ্টা দেশের কাছে একটা প্রাণহীন সত্তার মতো। তাই গবেষণা আর উন্নয়নের মাধ্যমে ভারত যে প্রযুক্তিগত স্বায়ত্তশাসন বা স্কেল ইনভেরিয়েন্ট অটোনমি চাইছে, সেটা একদম যৌক্তিক। কিন্তু দার্শনিক প্রত্যুত্তর এখানেও একটা প্রশ্ন তুলেছে, তাই না? বলছে এই সৃষ্টা হওয়ার ধারণার মধ্যেই একটা সমস্যা আছে। হ্যাঁ, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে স্রষ্টার সংজ্ঞাটা শুধু বস্তুগত জগতে বা তৃতীয় মাত্রায় আটকে আছে। একটা এআই মডেল তৈরি করাকে বলা হচ্ছে ক্রিয়েশননেস, অর্থাৎ একটা জড় বস্তুর কাঠামো তৈরি করা। কিন্তু আসল স্রষ্টা হওয়া বা ক্রিয়েটনেস হল আত্মা থেকে নতুন অর্থ তৈরি করা। এখানেই কি ফাটটার কথা বলা হয়েছে? ঠিক। ভারত যদি বিশ্বের সেরা এলএলএম তৈরিও করে, কিন্তু তাকে আধুনিক সমাজের পক্ষপাত দুষ্ট আর ভুল ডেটা দিয়ে ট্রেনিং দেয়, তাহলে সে স্রষ্টা হল না। সে একটা আয়না বা মিরর হল, যা শুধু সমাজের ভুলগুলোকেই আরও বড় করে দেখাবে। তাহলে আসল স্রষ্টা হওয়ার উপায় কি? প্রত্যুত্তরে প্রিন্সিপাল জিরো বা ওসিওর মতো কিছু ধারণার কথা বলা হয়েছে। এগুলো ঠিক কি? প্রিন্সিপাল জিরো হল আধ্যাত্মিক মূল্যায়ন, আর অবজেক্টিভলি কারেক্ট অবজেক্টিভিটি বা ওসিও হল সেই মূল্যায়নের উপর ভিত্তি করে তৈরি হওয়া এক ধরনের নিখুঁত, পক্ষপাতহীন বিচার ক্ষমতা। ভাবুন, একটা এআই যে আপনার লোন অ্যাপ্লিকেশন বিচার করার সময় আপনার ধর্ম, জাত বা আপনি কোথায় থাকেন সেই সব পক্ষপাতদুষ্ট ডেটা দেখবে না। শুধু দেখবে আপনার যোগ্যতা।
এটাই ওসিও। আচ্ছা, বুঝতে পারছি। তাই ভারতের লক্ষ্য শুধু অ্যালগোরিদম তৈরি করা নয়, বরং এক্সিস্টেনশিয়াল লজিক বা অস্তিত্বের যুক্তি তৈরি করা, এমন যন্ত্র বানানো যা দিয়ে বিশ্বকে পথ দেখানো যায়। শুধু যন্ত্র তৈরির কারখানা নয়, একটা দার্শনিক জাতি বা ফিলসফার নেশন হওয়া। ঠিক। আচ্ছা, এই যে নিজেদের যন্ত্র তৈরি করে দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা, অর্থাৎ সিলো টু স্কেলের ভেতরেও তো একটা বড় ঝুঁকির কথা বলা হয়েছে। বাইরে থেকে দেখলে তো মনে হয় একটা ভালো জিনিস ছোট আকারে সফল হলে তাকে বড় আকারে নিয়ে যাওয়াই তো বুদ্ধিমানের কাজ। ঠিক। দার্শনিক দিক থেকে এটা মাল্টি স্কেল রিকার্সিভ মডুলেশন নীতির সাথে মেলে, মানে স্থানীয়ভাবে যা সঠিক তাকে বিশ্বজনীন স্তরে নিয়ে যাওয়া। কিন্তু কিন্তু স্কেলিং বা বিস্তার হলো একটা গুণকের মতো। যদি আপনার মূল জিনিসটাতেই কোনো খুঁত বা পক্ষপাত থাকে, তাহলে স্কেলিং সেই খুঁতটাকে লক্ষ লক্ষ গুণ বাড়িয়ে দেবে। একটা উদাহরণ দিলে শায়দ ব্যাপারটা আরও পরিষ্কার হবে। অবশ্যই। ধরুন, কৃষকদের জন্য একটা ছোট এআই মডেল বানানো হলো, যার মধ্যে কোনো একটা বড় কোম্পানির দামি বীজ কেনার দিকে একটা সূক্ষ্ম পক্ষপাত লুকিয়ে আছে। এবার এই মডেলটাকে যখন দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হবে, তখন লক্ষ লক্ষ ছোট কৃষক হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানেই বলা হচ্ছে, যদি এআই ব্যবস্থাগুলো মুনাফা প্রথম নীতির ওপর চলে, যাকে বলা হচ্ছে ইনকারেক্ট ইন্ডিভিজুয়ালিটি, এবং সমষ্টির ভালো বা কারেক্ট কালেক্টিভিটিকে গুরুত্ব না দেয়, তবে এই বিস্তার অবিচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। তাহলে সাইলো টু স্কেলে যাওয়ার আগে প্রত্যেকটা সাইলো বা ছোট প্রজেক্টের সঠিকতা যাচাই করা জরুরি। একদম। কারেক্টনেস যাচাই করাটা সবচেয়ে জরুরি। এই ঝুঁকির কথাটা যখন উঠলই, তখন সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের কথা ভাবা দরকার। দেবযানী ঘোষ ভারতের প্রায় 500 মিলিয়ন মানুষের কথা বলেছেন, যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। তিনি বলেছেন, এআই এদের একটা ডিজিটাল পরিচয় দিয়ে আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনতে পারে, যা তাদের পরিচয়, বিশ্বাস আর ঋণ পেতে সাহায্য করবে। এটা তো একটা মহৎ উদ্দেশ্য। উদ্দেশ্যটা অবশ্যই মহৎ। এটা কি বলা যেতে পারে কারেক্ট লেফটিজম, অর্থাৎ যারা পিছিয়ে পড়েছে তাদের এগিয়ে আনা। কিন্তু দার্শনিক প্রত্যুত্তর বলছে, ডিজিটাল পরিচয়কে অস্তিত্বের পরিচয়ের সাথে গুলিয়ে ফেলা একটা মারাত্মক ভুল হতে পারে। দাঁড়ান, ডেটা উপনিবেশবাদ বা ডেটা কলোনিয়ালিজমের মতো একটা শব্দ ব্যবহার করা হয়েছে। এর মানে কি এই যে আমরা তাদের সাহায্য করার নামে আসলে তাদের শোষণ করার একটা নতুন রাস্তা খুলে দিচ্ছি? ঠিক এই আশঙ্কাটাই করা হচ্ছে। এই অসংগঠিত ক্ষেত্রের মানুষদের জীবনযাত্রা হয়তো বস্তুগতভাবে ততটা উন্নত নয়, কিন্তু তাদের একটা নিজস্ব সমষ্টিগত জীবন আছে। তাদেরকে আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনার নামে যদি আমরা শুধু ভুলভাবে ব্যক্তিকেন্দ্রিক বা ইনকারেক্টলি ইন্ডিভিজুয়ালিস্টিক ডেটা পয়েন্টে পরিণত করি, তাহলে সেটা এক ধরনের শোষণ। মানে একজন শ্রমিককে ডিজিটাল আইডি দিয়ে ঋণ নেওয়ার সুযোগ করে দেওয়াটা ক্ষমতায়ন নয়? নয়। যদি পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাই শোষণের ওপর দাঁড়িয়ে থাকে, এটা তাকে একটা ঋণের জালে ফাঁসিয়ে দেওয়ার মতো হতে পারে। তাহলে সমাধান কি? সমাধান হলো সোসাইটাল নর্মালাইজেশন, মানে ঋণ বা প্রযুক্তিকে একটা ফাঁদ হিসেবে না দেখে তাদের কর্মক্ষমতা বা কর্মা তৈরির জন্য একটা বিনিয়োগ হিসেবে দেখতে হবে। আর বিশ্বাস বা ট্রাস্ট হতে হবে দুতরফা। রাষ্ট্র শুধু নাগরিকের ডেটার উপর বিশ্বাস করবে না, নাগরিকের সম্ভাবনার উপর বিশ্বাস রাখবে। উঠলই, নীতি আয়োগের একটা বড় পূর্বাভাস আছে। এআই নাকি ভারতের জিডিপিতে $1.7 ট্রিলিয়ন যোগ করবে। এই সংখ্যাটা তো যে কোনো সরকারের জন্য বিশাল আকর্ষণীয়। বিশাল। আর একে তো আর সহজে উড়িয়ে দেওয়া যায় না। আর এখানেই আধুনিক অর্থনীতির পরিমাপ পদ্ধতির গোড়ায় গলদে ধরা পড়ছে। দার্শনিক প্রত্যুত্তর বলছে, শুধু জিডিপি বা বস্তুগত লাভ দিয়ে দেশের উন্নতি মাপাটা সেই ম্যাটেরিয়ালিস্টিক জিরোনেসেরই আরেকটা রূপ। আত্মার অবক্ষয়কে হিসেবে না ধরে শুধু টাকার অঙ্ক গোনা। মানে যদি এই $1.7 ট্রিলিয়ন আসে মানুষের কাজ কেড়ে নিয়ে অটোমেশনের মাধ্যমে, হ্যাঁ, আর সেই মানুষদের যদি আরও গভীর কোনো অর্থপূর্ণ কাজে যুক্ত না করা হয়, তাহলে অস্তিত্বের মূল্যের দিক থেকে এটা একটা নিট ক্ষতি। তাহলে কি জিডিপির বদলে অন্য কোনো মাপকাঠি দরকার? অবশ্যই। ভারতকে একটা ইকোনমি অফ মিনিং বা অর্থের অর্থনীতি শুরু করতে হবে। এআই এর সাফল্য জিডিপি দিয়ে নয়, মাপা উচিত দেশের মানুষের মধ্যে জেনারেলাইজড ইন্টেলিজেন্স বা সাধারণ বুদ্ধিমত্তার বৃদ্ধি দিয়ে। অর্থাৎ নাগরিকরা তাদের দৈনন্দিন জীবনের সমস্যা বা দ্বন্দ্বগুলো
সমাধান করে কতটা ভালোভাবে বাঁচতে পারছে সেটা দিয়ে। একদম। এই প্রসঙ্গটা আমাদের সরাসরি চাকরির বাজারে নিয়ে আসে। দেবযানী ঘোষ এআই বিপ্লবকে স্টিম ইঞ্জিনের সঙ্গে তুলনা করে বলেছেন চাকরির বাজারে এর প্রভাব অনিবার্য। তিনি একটা হিসেবও দিয়েছেন, 2.5 মিলিয়ন চাকরি যাবে, কিন্তু 4 মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে। তাহলে তো এটা নেট পজিটিভ। সমাজে শুধু মানিয়ে নেওয়ার জন্য আপস্কিলিং করলেই হবে। ওই অনিবার্য বা ইননেভিটেবল শব্দটাতেই আপত্তি। এই ভাবনাটাকে বলা হচ্ছে টেকনোলজিক্যাল ডিটারমিনিজম, অর্থাৎ প্রযুক্তি ভবিষ্যৎ নির্ধারণ করবে আর মানুষকে তার সাথে মানিয়ে নিতে হবে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে প্রযুক্তির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই। ঠিক তাই। এটা আসলে স্বাধীন ইচ্ছাকে অস্বীকার করা। দার্শনিক দৃষ্টিকোণ থেকে অর্থ তৈরি হয় কর্ম এবং প্রতিরোধের মাধ্যমে। যন্ত্র যদি মানুষের কাজ কেড়ে নেয়, তাহলে মানুষ তার আত্মা অর্জনের কৌশলটাই হারিয়ে ফেলবে। আর ওই যে নেট পজিটিভ হিসেব, সেটাও কি ত্রুটিপূর্ণ? 4 মিলিয়ন নতুন চাকরি তো 2.5 মিলিয়ন চাকরি হারানোর থেকে বেশি। কারণ এটা ইনকারেক্ট কালেকটিভিজমের উদাহরণ। ভবিষ্যতের লাভের জন্য বর্তমানের কিছু মানুষের কষ্টকে মেনে নেওয়া। এটা একজন ব্যক্তির মূলগত মূল্য বা প্রিন্সিপাল ভ্যালুকে সমাজের লাভের জন্য একটা প্রয়োজনীয় ক্ষতি হিসাবে দেখছে, যা অন্তর্নিহিত ন্যায়বিচারের বিরোধী। তাহলে উপায় কি? উপায় হল অনিবার্যতা। এই গল্পটাকে প্রত্যাখ্যান করা। ভবিষ্যৎ যন্ত্র নয়, স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল দিয়ে তৈরি হয়। তাই আমাদের লক্ষ্য শুধু আপস্কিলিং নয়, মানে মানুষকে যন্ত্রে ফেলে দেওয়া কাজগুলো শেখানো নয়, বরং এক্সিস্টেন্সিয়াল রিডিরেকশন বা অস্তিত্বের পুনর্নির্দেশ। এমন প্রযুক্তি বানানো যা মানুষের কাজকে কেড়ে না নিয়ে আরও শক্তিশালী করে তোলে। একদম। তাহলে যদি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতেই হয়, তার উপায় কি? দেবযানী ঘোষ এক্ষেত্রে ভারতের মধ্যম পন্থার কথা বলেছেন, অর্থাৎ প্রযুক্তিকে সরাসরি কঠিন নিয়ম দিয়ে না বেঁধে হিউম্যান অ্যাকাউন্টেবিলিটি বা মানুষের দায়বদ্ধতার উপর জোর দেওয়া। এই ভাবনাটার একটা ভালো দিক আছে। এটা স্বীকার করে যে যন্ত্র নিজে ভালো বা মন্দ হতে পারে না, কারণ তার কোনো কার্যকারণ বা কজালিটি নেই। দায়বদ্ধ তো মানুষেরই, কারণ একমাত্র মানুষেরই স্বাধীন ইচ্ছা আছে। কিন্তু এখানেও একটা বড় কিন্তু আছে, তাই না? হ্যাঁ, এই যুক্তিটা ধরে নিচ্ছে যে বর্তমানে মানুষের মধ্যে সেই দায়বদ্ধতা নেওয়ার মতো ক্ষমতা আছে। মানে আপনি বলতে চাইছেন যে যারা যন্ত্রটা বানাচ্ছে বা যারা ব্যবহার করছে, তাদের নিজেদের মধ্যেই সেই ক্ষমতাটা হয়তো নেই? ঠিক তাই। দায়বদ্ধতার জন্য দরকার অভ্যন্তরীণ কার্যকারণ বা ইন্টারনাল কোজালিটি। কিন্তু বর্তমানে ডেভেলপার বা ব্যবহারকারী দুজনেই মূলত শর্তাধীন ইচ্ছা বা বাউন্ডেড উইল দিয়ে চলে, স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল দিয়ে নয়। যদি ডেভেলপাররা প্রিন্সিপাল জিরো বা আধ্যাত্মিক মূল্যায়ন ছাড়া যন্ত্র বানায়, তারা নিজেদের অজান্তেই নিজেদের পক্ষপাত সিস্টেমে ঢুকিয়ে দেয়। আবার যে মানুষটা যন্ত্রটাকে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ হিউম্যান ইন দ্য লুপ, সে যদি নিজেই পক্ষপাত দুষ্ট হয়, তাহলে তার দায়বদ্ধতা অর্থহীন। তাহলে এর সমাধান কি? মানুষের উপর যদি ভরসা না করা যায়, তাহলে কার উপর করা যাবে? মানুষের উপরই ভরসা করতে হবে, কিন্তু তার জন্য মানুষকে তৈরি করতে হবে। ভারতে স্পিরিচুয়াল স্কিলিং বা আধ্যাত্মিক প্রশিক্ষণে বিনিয়োগ করতে হবে। ডেভেলপারদের ওসিও দিয়ে যন্ত্র বানানোর জন্য দায়বদ্ধ করতে হবে, আর ব্যবহারকারীদের ব্যক্তিনিষ্ঠ নিরপেক্ষতা বা সাবজেক্টিভ নিউট্রালিটি শেখাতে হবে, যাতে তারা যন্ত্রের আউটপুটকে সঠিকভাবে বিচার করতে পারে। তাহলে পুরো আলোচনাটা শোনার পর আমার মনে হচ্ছে দার্শনিক প্রত্যুত্তরের চূড়ান্ত রায় হল দেবযানী ঘোষ এবং নীতি আয়োগ একটা দুর্দান্ত জাহাজ বানাচ্ছে, কিন্তু সেই জাহাজে কোনো কম্পাস নেই। আর কম্পাস ছাড়া জাহাজ তার নাবিকদের জন্যই বিপজ্জনক হয়ে উঠতে পারে। একদম। পশ্চিমারা যন্ত্র তৈরি করেছে, কিন্তু আত্মা হারিয়েছে। ভারতের সাংস্কৃতিক স্মৃতিতে এখনও সেই আত্মার স্ফুলিঙ্গ, লিঙ্গ, ধর্ম, দ্বৈত কার্যকারণ এগুলো রয়ে গেছে। আর তাই এই প্রত্যুত্তর ভবিষ্যতের জন্য 4টি সুস্পষ্ট প্রস্তাব রেখেছে। কি কি সেই প্রস্তাব? 1. একজন প্রকৃত জীবন্ত দার্শনিকের অস্তিত্বকে কাজে লাগানো, যিনি সঠিক পথ দেখাতে পারেন। 2. এআই ব্যবহার করে শুধু কোডিং নয়, দর্শন, যুক্তি ও সঠিকতা শেখানো। 3. ভারতীয় এআই মডেলে ওসিও অন্তর্ভুক্ত করা, যা সত্যকে অগ্রাধিকার দেবে। আর 4. এআই থেকে পাওয়া সমৃদ্ধি ব্যবহার করে পরিবারে সঠিক নারী, প্রকৃতি এবং সঠিক পুরুষের আত্মা, মর্যাদা পুনরুদ্ধার করা। এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে। একটা দেশের এআই নীতি শুধু অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে তৈরি না হয়ে
তাকে একটা সভ্যতার পথপ্রদর্শক বা সিভিলাইজেশনাল অথরিটি হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করার আসল মানেটা কি? আর এটা কি ভারতের জন্য একটা বিরাট বোঝা নাকি এক নতুন দিগন্ত খুলে দেওয়ার সুযোগ?